দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মাই টিভির স্বাস্থ্য বিষয়ক আয়োজন মাই হেলথ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন পাপিয়া। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে শীতকালীন শ্বাসকষ্ট, সময় উপযোগী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন যে বিশেষজ্ঞ চিকিৎসক, তিনি হচ্ছেন ডক্টর ইকবাল হাসান মাহমুদ, বক্ষব্যাধি বিশেষজ্ঞ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। স্যার, শুরুতেই আমি দর্শকদের বলেছি যে আসলে এই সময়ের জন্য সবচেয়ে উপযোগী যেই টপিকটা সেটি কিন্তু আসলে আমরা নির্ধারণ করেছি, সেটি হচ্ছে এই সময়ে বা শীতকালীন যে শ্বাসকষ্ট, এবং শ্বাসকষ্টের কথা শুনলে অনেকেই আসলে ভয় পেয়ে যান, আটকে ওঠেন যে আসলে কি হবে বা কি, মানে যদি কারো পরিবারে এটা হয় সেটি নিয়েও কিন্তু তারা খুব একটা এমন অবস্থার মধ্যে থাকেন, কাউকে হয়তো বলতেও চান না, ভাবেন যে এটি বললে বোধহয় সেগুলো নিয়ে আবার সংক্রামক কিনা বা ঝামেলার কিনা। তো যাই হোক, শীতকালে যাদের আসলে শ্বাসকষ্টের সমস্যাটা বেড়ে যায় বা তীব্র হয়, এমন গ্রুপ আসলে কারা? ধন্যবাদ ডক্টর পাপিয়া। আসলে শীত এসেছে, সারা বাংলাদেশে শীত, বিশেষ করে শীত প্রবণ এলাকা যেগুলো নীলফামারী, রংপুর, দিনাজপুর, উত্তরবঙ্গে প্রচন্ড শীত। ঢাকায় অতটা শীত এখন আমরা দেখি না, কিন্তু স্যার ঢাকায় শীত না থাকলেও মানে শীতের যে খারাপ বিষয়গুলো, বায়ু দূষণ, এবং ঢাকা বিশ্বের 1 নম্বর বায়ু দূষণ, এবং এই যে ডাস্ট, এগুলো একটা বড় কারণ এই বায়ু দূষণটা। আসলে এই শীতকালটা কিন্তু সবার জন্য, আমরা সারা বছর অপেক্ষা করি যে কখন শীত আসবে, আমরা একটু ভালো অনেক মজাদার খাবার খাবো, পিঠা খাবো, ফেস্টিভ মুড আসে সবার মধ্যে। কিন্তু যাদের ফুসফুসের সমস্যা আছে তাদের জন্য এই শীতটা কিন্তু একটা খুব কষ্টের। এই সময়টা যেন তাদের জন্য পার হতে চায় না একেবারে। আসলে আমরা যাদের ফুসফুসে ভালো আছে তারা তো খুব ভাগ্যবান আল্লাহর রহমতে। কিন্তু এই সময়টিতে আমরা বেশি কি লক্ষ্য করি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের শ্বাসকষ্ট। এখন একজন রোগী এসে বলে, অনেক শ্বাসকষ্ট তো অনেক রোগের কারণে হতে, অনেক বক্ষব্যাধির একটা উপসর্গ হচ্ছে শ্বাসকষ্ট, আবার অনেক হৃদরোগেরও একটা উপসর্গ একটা শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট নিয়ে আসলেই রোগী বলে যে স্যার, আমি হাঁপানি ভুগছি। মানে স্যার, হাঁপানি মানেই শ্বাসকষ্ট, শ্বাসকষ্ট মানে হাঁপানি, হাঁপানি মানে শ্বাসকষ্ট, এরকম একটা বিষয় থাকে। আসলে তখন আগে দেখতে হয় যেটা হাঁপানি না সিওপিডি না ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, নাকি ফুসফুসের একটা বড় অংশ নষ্ট হয়ে তার শ্বাস ডেস্ট্রয়েড লাং যেটাকে বলি, সে শ্বাস ফেলতে পারছে না। এখন যদি প্রথমেই হাঁপানির কথা বলি, হাঁপানিটা কি হয়? হাঁপানি সাধারণত একটা অ্যালার্জির কারণে হতে পারে, একটা নন অ্যালার্জির কারণে হতে পারে। বেশিরভাগ হাঁপানি অ্যালার্জির কারণে হয়, এবং যারা অ্যালার্জির কারণে হাঁপানিতে ভুগছে তাদের দেখা যায় বংশগত ধারার একটা উপস্থিতি থাকে। আচ্ছা, মা, বাবা, চাচা, ফুপু, খালা, এরকম কেউ না কেউ তাদের হাঁপানি ছিল, অ্যাজমা ছিল, সেই হিস্ট্রিটা থাকে, সে একটা বংশগত ধারার একটা ভূমিকা থাকে। তো এখন ছোটবেলা থেকে অনেকে ভুগে, আবার দেখা যায় যে অল্প মানে 10, 12, 15, 16 বছর বয়সে তাদের এটা দেখা দেয়। শ্বাসনালীগুলো আসলে সংকুচিত হয়ে যায় হাঁপানি হলে, সংকুচিত হয়ে যায়। ভিতরে যে শ্বাসনালীর ভিতরে একটা ছোট ছোট ক্ষত হয়, আর শ্বাসনালীর ভিতরে প্রচুর মিউকাস জমে ব্লক হয়ে যায়। শ্বাসনালীটা একদম বাতাস নিচ্ছে কিন্তু বাতাস ফেলতে পারছে না। এই যে ফেলার সময় যে কষ্টটা, মানে এক্সপিরেটরি যেটা আমরা ডিফিকাল্টি বলি, অনেক সময় অনেক রোগী এসে এমন একটা শব্দ করে আসে, বাঁশির মধ্যে দূর থেকে আমি আমার চেম্বারে চেয়ারে বসে আমি আওয়াজ পাই, যেটাকে আমরা হুইজ বলি। আবার কোন রোগী এরকম থাকে না, আসলে আমরা স্টেথোস্কোপ বসালেই দেখা যাবে যে রংকাই বাঁশির মতো শাঁসা একটা শব্দ শোনা যাচ্ছে। আসলে হাঁপানি নির্ণয় করতে খুব বেশি পরীক্ষা নির্ণয় দরকার নেই, স্টেথোস্কোপটা বসালেই আর কিছু হিস্ট্রি নিলেই হাঁপানি নির্ণয় করা যায়। কারণ অনেক সময় লাং ফাংশন টেস্ট করতে হয়, অনেক সময় রক্তের আইজি পরীক্ষা করতে, অ্যালার্জির দেখতে হয়, ইওসিনোফিল টেস্ট করতে হয়, এগুলি দেখে আমি প্রতিটা রোগী যখনই আসে ফেনো বলে একটা টেস্ট আছে জিহ্বার মধ্যে একটা দিয়ে, দেখা যায় যে যত বেশিটা বাড়বে তত বেশি বোঝা যাবে যে ফুসফুসের শ্বাসনালীতে ক্ষত রয়েছে। সেই অনুযায়ী আমি ট্রিটমেন্ট প্ল্যানটা করে ফেলি। মানে স্যার, কি কারণে শ্বাসকষ্টটা হচ্ছে সেটি বোঝার জন্য কি স্যার আপনারা কনফার্ম করার জন্য ইনভেস্টিগেশনস দেন? ইনভেস্টিগেশন, এটা অ্যালার্জি এবং অ্যালার্জি কত মাত্রায়, কতটুকু আছে একটু দেখার জন্য, কারণ সেই অনুযায়ী ট্রিটমেন্ট প্ল্যানটা করতে হবে। আমরা সেই অনুযায়ী আমরা স্টেরয়েড মিশ্রিত ইনহেলার দিই, আমরা বিভিন্ন লামা যেগুলো ইনহেলার আছে সেগুলো কোনটা কাকে প্রয়োগ করবো সেই অনুযায়ী ফেনো রেজাল্ট দেখে হবে, বা আইজি লেভেল দেখে একটা অনেক সময় এক্সরে করতে হয়, এক্সরে করে দেখি এটা কি শুধু হাঁপানি বলছি। আমি এখন সিওপিডিতে আসবো একটু। সিওপিডি হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যেটাকে আমরা ক্রনিক ব্রঙ্কাইটিস উইথ এমফাইসেমা বলতাম, সেটাকে এখন আমরা সিওপিডি সংক্ষেপে সিওপিডি এত বারবার বলি মিডিয়াতে, এখন মানুষ কিন্তু জেনে গেছে যে সিওপিডি, যে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, অনেক বড় একটা শব্দ। তো সিওপিডিটা কেন হয়? যত বেশি দিন ধরে ধূমপান করবে এবং বেশি স্টিক ধূমপান করবে,
শৈশবকাল থেকে একটা 40-50 বছর বয়সে সেটা কিন্তু এই লক্ষণগুলি দৃশ্যমান হয়। আচ্ছা, যে শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাস ফেলতে পারছে না, কাশি থাকছে। মানে এটির একমাত্র কারণই এই ধূমপান, প্রধানতম কারণ হচ্ছে ধূমপান। আরো কিছু কারণ আছে যে আপনি ধূমপান করলেন না, কিন্তু সারাদিন আপনি গাড়ির কালো ধোঁয়া আপনি ইনহেল করলেন সেই পরিবেশে। অথবা আমার মা বোনেরা গ্রামে যে লাকড়ির চুলায় রান্না করে, তারা তো কোনো প্রোটেকশন না দিয়ে, মাস্ক না নিয়ে, তারা তো জানে না, অসচেতন, কেউ তাদের বলেও না। আমরা টেলিভিশনের মাধ্যমে বারবার বলি যে লাকড়ির চুলায় যদি রান্না করেন খুবই মজা হয়, কিন্তু লাকড়ির চুলায় রান্না করতে। আপনি খেয়েছেন কিনা? আমি খুব পছন্দ করি, গ্রামে গেলে বলি যে লাকড়ির চুলায় কিন্তু রান্না করতে হবে। তো তারা যদি মাস্ক ব্যবহার করতো বা আঁচলটা দিয়ে একটু মুখটা নাকটা পিছিয়ে নিত, তখন এই ধোঁয়াটা তার ভিতরে যদি বছরের পর বছর যাচ্ছে, একটা পর্যায়ে 40-50 বছর হলে সেই মা বোনরাও কিন্তু শ্বাসকষ্ট, এবং সেগুলো সিওপিডি। একটা এক্সরে দেখলে বোঝা যাচ্ছে ফুসফুসটা কালো হয়ে গেছে, লম্বাটে হয়ে গেছে, হার্টটা টিউবুলার হয়ে গেছে, দেখলে বোঝা যায়। এবং এখানে ফুসফুসের অবকাঠামোটা ধ্বংস হয়ে যায়। আচ্ছা, অ্যাজমাতে কিন্তু ফুসফুসের অবকাঠামোটা ঠিক থাকে, শুধু শ্বাসনালীগুলি সংকুচিত হয় এবং সংকুচিত হচ্ছে কোনো অ্যালার্জির সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে, তখন সেটা অতি সংবেদনশীলতার জন্য শ্বাসনালীগুলি চিপে। সিওপিডিতে শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানে টোটাল ফুসফুসের অবকাঠামো, আমরা বলি প্যারেনকাইমাল ডিস্ট্রাকশন হচ্ছে, যার জন্য গ্যাসিয়াস এক্সচেঞ্জ, আমরা অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড বের করছি, এই গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হতে পারছে না। সেক্ষেত্রে আপনাদের চিকিৎসা কি থাকে বা পরামর্শ? এই জন্য সিওপিডি রোগীদের আমরা বলি যে দয়া করে ধূমপান করবেন না। ধূমপান না করলে আপনি সিওপিডি বা লাং ক্যান্সার আক্রান্ত হবেন না, কারণ সিওপিডি হচ্ছে একটা প্রোগ্রেসিভ ডিজিজ। আচ্ছা, আস্তে আস্তে খারাপ দিকে যেতে, মানে এটির আর কোনো ফিরে আসা নেই। আমরা যেই বই পড়ে ডাক্তার হয়েছি, সিসিলেভ টেক্সট বুক অফ মেডিসিন, এখন কি পড়ানো হয় জানি না, আমরা যেটা পড়েছি সেটা একটা লাইন আছে, আমার এখনো মনে আছে, মার্চিং টুয়ার্ডস গ্রেভ, কবরের দিকে আস্তে আস্তে। এই লাইনটা বলি কেন, এটা একটু ভয় দেখানোর জন্য, যে এটা আমার কথা না, ওই সিসিলেভের কথা। তো এই যদি ধূমপান না করে, সুন্দর একটা পরিবেশে থাকে যেখানে বায়ু দূষণ নেই, সবুজের একটা সমারোহ আছে, ঘরের মধ্যে বেশি বেশি ফার্নিচার না দিয়ে জানলা দরজা খোলা রাখুন, যাতে আলো বাতাস চলাচল করে, বদ্ধ ঘরে থাকবেন না। আচ্ছা, আর যে মা বোনদের বলি যে লাকড়ির চুলা রান্না করলে একটা নাকটা পেঁচিয়ে দিন, একটা মাস্ক ব্যবহার করুন, যাতে করে আপনি ধোঁয়াটা না যায়। এটির আসলে চিকিৎসা কি হতে পারে সেটা মানে দেখা যাচ্ছে যে এমন একটা অবস্থাতে সে চলে যায়, থার্ড ফোর্থ স্টেজে রেসপিরেটরি ক্রিপল হয়ে যাচ্ছে, টয়লেটে মধ্যে যেতে পারছে না, কারো সাহায্য নিয়ে টয়লেটে যেতে হয়। এখন আরেকটা ব্যাপার হচ্ছে, যারা লো সোশিও ইকোনমিক কন্ডিশনে ভুগে, অর্থাৎ নিউট্রিশনের অভাব আছে, এরাও কিন্তু সিওপিডিতে আক্রান্ত হয়। আবার রক্তে দেখা যাচ্ছে যে আলফা 1 যে অ্যান্টিট্রিপসিন আছে, এটার ঘাটতি যদি হয়, তাহলে দেখা যাচ্ছে যে এরা মানে সিওপিডিতে আক্রান্ত হয়। এগুলো আমি বলতে চাই না, ধূমপানটা হলো 1 নম্বর কারণ, এবং এটি প্রতিরোধযোগ্য। আমি দুইটা রোগকে বলি প্রতিরোধযোগ্য, সিওপিডি এবং লাং ক্যান্সার। আপনি ধূমপান না করেন, লাং ক্যান্সার হবে না, সিওপিডি হবে না, সুতরাং আমি ধূমপান করবো না। এখন চিকিৎসা যদি বলেন, খুব একটা চিকিৎসা নেই। তারপর আমি বলি যে এই যে শীতকাল এসেছে, এখন ভ্যাকসিন নিয়ে নিতে হবে। যারা ভ্যাকসিন নেন নাই, এই অনুষ্ঠান দেখে এখনই তারা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে, যে কেউ নিতে পারে। হ্যাঁ, যে কেউ নিতে পারে। আচ্ছা, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, যেটা ফ্লু শট যেটাকে বলা হয়, প্রতি বছর একটা। আর যেটা নিউমোকক্কাল ভ্যাকসিন যেটা আছে, যেটা আনকনজুগেটেড, সেটা 3 বছর পর পর নিতে হবে। আর কনজুগেটেড ভ্যাকসিন যেগুলো আছে, এটা জীবনে একবার নিলেই হয়ে যাবে। ভ্যাকসিনটা নিলে হবে কি, অনেকগুলো জীবাণুর হাত থেকে সিওপিডি রোগী মানে রক্ষা পাবে। কোথায় গেলে স্যার এই ভ্যাকসিনটা? আমার চেম্বারে আছে, তারপরে অনেক চেস্ট ফিজিশিয়ানের চেম্বার আছে, যে এটা কোনো ব্যাপার না, পাওয়া খুবই অ্যাভেলেবল। আর বিদেশেও একেবারে বাধ্যতামূলকভাবে দেওয়া হয়, ফোন করে দেওয়া হয় যে আপনি কিন্তু এই বছর ফ্লু শট নেননি। আমরা আশা করছি আমাদের দেশেও, হ্যাঁ, এখন খুবই অ্যাভেলেবল এখন। কিন্তু অনেক সময় দেখা যায় সিওপিডি রোগীর কফটা হলুদ হয়ে যাচ্ছে, চিকিৎসকের পরামর্শ নিয়ে 5 দিন 7 দিন 1 কোর্স অ্যান্টিবায়োটিক খেয়ে নিবে, তাহলে কফটা হলুদ হবে না। যত বেশি হলুদ হবে, যত বেশি জীবাণু সংক্রমণ হবে, অ্যাকিউট এক্সারবেশন হবে, এবং যত ঘন ঘন অ্যাকিউট এক্সারবেশন হবে, ফুসফুস আরও তত ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য তাকে আমরা ইনহেলার দিই, লামা বলে যেগুলো আছে, এগুলো ইনহেলার দিচ্ছি, দিয়ে কিছু চেস্ট ফিজিওথেরাপি দিতে হবে, যাতে করে অ্যাসিস্টেড মানে শিখাই দিবে কিভাবে ব্যায়াম করলে, ব্রিদিং এক্সারসাইজ, রাইট, শ্বাসটা যাতে এক্সেল করতে পারে, ফেলে দিতে পারে, ফুসফুসে যে জমা হয়ে আছে, জমার বেঁধে আছে বাতাস, সেটাকে বের করে দেওয়া। আমরা কোভিডের সময় খুব দেখেছি এটা নিয়ে, আমি টেলিভিশনে দেখিয়েছি কিভাবে শ্বাসের ব্যায়ামটা নিতে হয়। তো এখানে অ্যাসিস্টেড ভেন্টিলেশন লাগে, একজন মানে ফিজিওথেরাপিস্ট বা চেস্ট ফিজিওথেরাপিস্ট আছে, তারা শিখিয়ে দেবে। আরেকটা হচ্ছে নিউট্রিশাস ফুড,
নিউট্রিশিয়াস ফুড তাকে দিতে হবে, ভালো ভালো এখন যে মানে রেসপিরেটরি চেস্টের জন্য যেসব ভিটামিন কাজ করছে সেগুলো দিতে হবে। কেমন সেগুলো স্যার? যদি যেমন রেসপিফক্স বলে একটা ওষুধ আছে, বা আপনার খাওয়াতেও যদি একটু ভালো করে উন্নত মানে প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে, দুধ দিতে হবে। তো আর যাদের অ্যাজমা আছে তাদের যদি বিশেষ ধরনের খাবারে অ্যালার্জি হয়, যেমন অনেকে সাগর কলা খেলে তার শ্বাসকষ্ট হয়ে যায়, বেগুন, কচু, গরুর মাংস, চিংড়ি মাছ, সিম খেলে দেখা যাচ্ছে, গরুর দুধ খেলে তার শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, এগুলো সে বুঝবে, বুঝতে হবে যে নিজে বুঝবে এই খাবারটা খেয়ে পেশেন্ট ইজ দ্য বেস্ট জাজ, একেবারে সে বুঝবে বলে যে আমার এইটা খেলে আমার শ্বাসকষ্ট বেড়ে যায়, তাহলে এটা আপনি খাবেন না, অর্থাৎ আপনার শরীর এটাকে পরিত্যাগ করেছে, নিতে পারছে না। শরীরের তো কোনো ভাষা নেই, শরীর ভাষা প্রয়োগ করে অ্যালার্জির মাধ্যমে। যে এখন অ্যালার্জি, চোখ দিয়ে পানি পড়লো, নাক দিয়ে পানি পড়লো, চোখ লাল হয়ে গেল, বা শ্বাসকষ্ট হচ্ছে বা এক্সিমা হচ্ছে, এইগুলো হচ্ছে শরীরের ভাষা। এই ভাষা দিয়ে সে বুঝিয়ে দিচ্ছে যে আমি এই খাবারটা চাই না, এটাকে আমি, এটা দয়া করে আমার উপর চাপিয়ে দিবেন না। তো এই দিকে খেয়াল করতে হবে। তো তারপরে ইনহেলারের কথা, যদি ইনহেলারের ভীতি আমরা তো খুব দেখি যে রোগীরা ইনহেলার মানে নিয়ে চিন্তা করেন যে একবার যদি শুরু করি সারা জীবন বোঝা আমাকে চাপিয়ে দেওয়া হয়, সারা জীবন এটার বোঝা, সেজন্য আমি নিবই না। আসলে ইনহেলার যে কোনো সময় শুরু করা যায়, যে কোনো সময় বন্ধ করে দেওয়া যায়, কিন্তু ইনহেলার হয় কি, এটার ওষুধের পরিমাণ খুব কম লাগে, যার জন্য পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম। ট্যাবলেট খেলে দেখা যাবে হাত কাঁপছে, বুক ধরপড় করছে, কিন্তু ইনহেলার তো তা হয় না। এটা কিন্তু স্যার অনেকেই আসলে মানতে চান না যে ইনহেলারে যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, এটা খুব দ্রুত কাজ করে। কারণ কিন্তু এখন সমস্যাটা হচ্ছে ইনহেলার তো একটা প্রযুক্তি, এখন যদি আমি খালি লিখে দিলাম যে এই ইনহেলার সালবুটামল ইনহেলার, রোগীকে আমি শিখিয়ে দিই, আমার যে স্টাফ আছে সে শিখিয়ে দেয় কিভাবে ইনহেলার নিতে হবে। অনেক সব বাচ্চারা বা বৃদ্ধরা নিতে পারে না, তাদের জন্য স্পেসার দিয়ে আমি শিখিয়ে দিচ্ছি, যেটা এটা ইনহেলারটা নেওয়ার সাথে সাথে শ্বাসের সাথে সে নিবে, যাতে করে শ্বাসনালীগুলো যে সংবেদনশীলতা সেগুলো ক্লিয়ার হয়ে যাবে, শ্বাসনালীটা স্ফীত হবে, তার মধ্যে ছোট ছোট ক্ষত যেগুলো আছে সে ক্ষতগুলো দূর হয়ে যাবে, এবং অর্থাৎ রিভার্স করছে। কিন্তু সিওপিডিতে কিন্তু রিভার্স হয় না। আচ্ছা, মানে আরো বেশি খারাপ হওয়া থেকে প্রতিরোধ করছে বিষয়টা। তাই এখন এছাড়াও আরো কিছু কারণ আছে, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, আচ্ছা, প্রচুর রোগী পাই যে ওখানে রোগী বলে স্যার আমাদের অ্যাজমা ভুগছে, এক্সরে করলে আঙ্গুলে দেখা যাবে ক্লাবিং হয়ে আছে, বড় আঙ্গুলগুলো মোটা হয়ে গেছে, ইএসআর রক্তের ইএসআর অনেক হাই হয়ে গেছে। এগুলো একটু মানে চিকিৎসককে একটু গোয়েন্দা সুলভ দৃষ্টিতে দেখতে হবে, যে তার ইতিহাসটা নিতে হবে, ইতিহাস এবং কারণটা জানতে হবে। ইতিহাস কিন্তু অনেক কথা বলে, এক রোগীকে ভালো করে এক্সামিন করতে হবে। আমার পরিবারের বা আমার যে হাঁপানি আছে সেটি আমি কাউকে বলবো না, অনেক জায়গায় আমি সেটি বলি তো নাই, এবং মানে সেই প্রতিকারের ব্যবস্থাও আসলে নেই না। তো এটি আসলে ভালো কথা বলেছেন। আসলে একটা পরিষ্কারভাবে বলতে চাই, হাঁপানি কোনো ছোঁয়াচে রোগ নয়, এটা অ্যালার্জি জনিত কারণ। আমার অনেক আছে মহিলাদের দেখা যায় 40-50 বছর বা পুরুষের হতে পারে, হঠাৎ একটা ক্রাইসিস হলো, টেনশন, অ্যাংজাইটি, স্বামী স্ত্রীর ঝগড়া, শাশুড়ি বউয়ের ঝগড়া, দেখা যায় তার এই মানসিক ইসের জন্য সে শ্বাসকষ্টে ভুগছে, হাঁপানি। এটা কিন্তু একটা বড় কারণ, এখানে অ্যালার্জির কোনো ভূমিকা নেই। সুতরাং হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেকে আসলে ছেলে বিয়ে করাতে চায় না যে মেয়ের হাঁপানি আছে, বা মেয়ে বিয়ে দিতে চায় না ছেলের কাছে, ছেলের হাঁপানি আছে, এই মেয়েকে আমরা নিব না, বা এই ছেলেকে আমরা বর হিসেবে অ্যাকসেপ্ট করবো না। এই আসলে ভুল ধারণা। আমরা 1946 সালে যে অলিম্পিক হয়েছিল, সেখানে অনেক প্লেয়ার, যুক্তরাষ্ট্রের অনেক প্লেয়ার অংশ নিয়েছিল, যাদের মধ্যে অনেকের মধ্যে হাঁপানি ছিল। কিন্তু এই হাঁপানি মানে যুক্ত পেশেন্টরা কিন্তু স্বর্ণ, তারপরে ব্রোঞ্জ, এগুলো সব ছিনিয়ে এনেছিল অলিম্পিকে। তাহলে একজন প্লেয়ার যদি অ্যাজমা নিয়ে একটা স্বর্ণপদক জয় করতে পারে অলিম্পিকে, আমাদের দেশের মানুষ যদি সুন্দরভাবে চিকিৎসাটা নেয়, এটা বৈজ্ঞানিকভাবে চিকিৎসা নেয়, ওই হোমিওপ্যাথি বা যে তাবিজ এগুলো না নিয়ে যদি সায়েন্টিফিক ওয়েতে চিকিৎসা নেয়, তাহলে সেটা ভালো থাকবে। আমরা প্রচুর দেখি কিন্তু যে অপচিকিৎসা। আরেকটা জিনিস না বলি না, গ্রামের কোয়াকরা হয়তো একটু স্টেরয়েড দিয়ে দিল, স্টেরয়েড খেলে তো ভালো থাকলো, এখন আর আমাদের এটা খেয়ে তো ভালো আছি, বছরের পর বছর সেই ওরালেক্সন, প্রেডিসোলন খেয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে আমার কাছে একটা রোগী আসছিল 14 বছর ধরে সে ওরালেক্সন বা ডেক্সোমেথাসোন খাচ্ছে, যখন আসলো তখন দেখি আর কিডনির অবস্থা শেষ, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস। এমন এটা কি করেছেন আপনি? ওষুধ খেয়ে তো ভালোই ছিল, আমার কি মনে করেছি ডাক্তারের কাছে কেন যাবো? এটা যে তার যে সর্বনাশ হয়ে গেছে, কিডনি নষ্ট, ডায়াবেটিস, প্রেশার, তো এগুলো তো চিকিৎসকের কাছে যেতে হবে। কোয়াকরা এগুলি করে, স্টেরয়েড দিয়ে দেয়, রোগীও ভালো থাকে, মনে করে যে এটা নিয়ে তো ভালো থাকা, আসলে এই ভালো থাকা তো আমরা চাই না, এমন ভালো থাকা চাই না। তো এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে ডিস্ট্রয়েড লাং, আচ্ছা, ফুসফুসের একটা অংশ, বড় অংশ নষ্ট হয়ে গেছে, সেটা
যে দেখা যাচ্ছে যে সেটা নিউমোনিয়ার জন্য হতে পারে, বা বড় একটা টিউবারকুলোসিস হয়েছিল, হিল হয়ে গেছে, কিন্তু ফুসফুসের অনেক অনেক অংশ নষ্ট হয়ে গেছে, সেখানে কিন্তু শ্বাসকষ্ট হয়। আরেকটা শিশুদের অ্যাজমা, যেটা চাইল্ডহুড অ্যাজমা, এটা কিন্তু দেখা যাচ্ছে অনেক বেশি এবং খুব কষ্টের। বাচ্চার অভিভাবকরা আমার কাছে নিয়ে আসে, বলে খেলাধুলা খেলতে পারে না, খেলতে গিয়ে একটু এক্সারসাইজ ইনডিউসড অ্যাজমা, একটু সাইকেল দিয়ে চালালো তার শ্বাসকষ্ট উঠে গেল, একটু খেলাধুলা তো বাচ্চারা করবে, একটু খেলাধুলা করলো, এখন ভালো ভালো চিকিৎসা চলে এসছে। আমরা যদি একটু ইনহেলার যেটা কাজ করে সেটা যদি বাচ্চাকে দিয়ে দিই, বাচ্চা নর্মালি খেলাধুলা করবে। মন্টেলুকাস্ট একটা 5 মিলিগ্রাম বড়ি খাইয়ে দিই রাতে। আচ্ছা, মন্টেলুকাস্ট কি স্যার সারা বছর খাওয়া যায়? মন্টেলুকাস্টের ব্যাপারে অনেকে প্রশ্ন করে যে কতদিন। মন্টেলুকাস্ট আমরা বলি যে খেয়ে যান, মাঝে মাঝে একটু বিরতি দিয়ে, কারণ এটার কতদিন পর্যন্ত 3 মাস একটা করে খান, তারপর একটু বিরতি দেন, মাঝে মাঝে একটু লিভার ফাংশন টেস্টটা করেন। আচ্ছা, যে কারণে হেপাটোটক্সিক ড্রাগ তো এটা, যেহেতু হেপাটোটক্সিক ড্রাগ, এজন্য লিভার ফাংশনটা একটু এসজিপিটি এসজিউটি লিভারের উপর একটা এফেক্ট পড়তে পারে, দেখানো ভালো। আরেকটা হচ্ছে যে অনেকে বলে যে মন্টেলুকাস্ট কখন খাবো, আমি বলি মন্টেলুকাস্ট সবসময় রাত্রে খেতে হয়, কারণ অ্যাজমার একটা সবসময় শেষ রাতের দিকে বা সকালের দিকে বেশি হয়, সেই জন্য রাত্রে খেতে হবে। দিনের বেলা খেলে একটু দেখা কোনো কাজ আসবে না, ড্রাউজি করবে আরো, এটা তো একটা পোটেন্ট অ্যান্টিহিস্টামিন। তো সেই জন্য আর কোনো চিকিৎসক যদি অ্যাজমা রোগীকে অ্যান্টিহিস্টামিন না দেয়, যেমন আছে না হিস্টাসিন আছে, খুব কমন নাম, হিস্টাসিন আছে, ফেক্সোফেনাডিন আছে, বিলাস্টিডিন আছে, কারণ অ্যান্টিহিস্টামিন দিলে শ্বাসটা নিতে আরো ড্রাই হয়ে যাবে। এই জন্য আমরা আমি অনেকে যারা নবীন চিকিৎসক আছে তাদের আমি রিকোয়েস্ট করবো যে প্লিজ দয়া করে অ্যান্টিহিস্টামিন দিবেন না এদেরকে। মনে করি অ্যালার্জি তো একটু দিয়ে দিই, তো অ্যান্টিহিস্টামিন দিলে আরো ড্রাই হয়ে যাবে, আরো শ্বাসকষ্ট হবে। এই জায়গাটাতে অবশ্যই এখানে মন্টেলুকাস্ট একটা কাজ করবে, মন্টেলুকাস্ট কাজ করবে। আর যেগুলো খাওয়াতে অ্যালার্জি হয় সেই ধরনের খাবার দিবেন। আর বাচ্চারা করে কি, অনেক সময় বাচ্চার বাবা মা ঘরে পেট অ্যানিমেলস রাখে, খরগোশ, বিড়াল, এগুলো রাখে, এগুলোর যে ফারগুলো আছে, এবং এই যে ঘরে অনেক সময় কার্পেট তো রাখাই যাবে, হাউস ডাস্ট মাইট। আর যখন মানে কোন হাঁপানি রোগী থাকলে, শিশু থাকলে, এই শীতকালে কিন্তু আরেকটা জিনিস আমরা দেখি, দীর্ঘদিন জমে থাকা সোয়েটার গুলো বা উলের কাপড় বাক্সবন্দি করা, গত বছর বাক্সবন্দি করা যে রেশমি পশমি কাপড় ছিল, সেগুলো লন্ড্রিতে না দিয়ে, মানে গরম পানিতে না ধুয়ে, রোদ্রিতে না দিয়ে সরাসরি পরে ফেলছে। সারা বছর ধরে মাইট গ্রো করেছে এটার মধ্যে, পড়লো সঙ্গে সঙ্গে তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। এগুলো খেয়াল, অনেকগুলো মানে সচেতনতা এই অনুষ্ঠানের মাধ্যমে তো আসলে আমাদের বড় উদ্দেশ্য থাকে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা এবং প্রতিরোধ। মানুষ যদি সচেতন থাকে অনেক রোগ থেকে কিন্তু সে নিজেকে ভালো রাখতে পারে। যেমন এই শীতকাল এখন চলছে, যাদের এক্সট্রিমস অফ এজ, একদম শিশু বা একদম বৃদ্ধ, তারা কুয়াশা না যাওয়া পর্যন্ত, রৌদ্র না ওঠা পর্যন্ত ঘর থেকে বের হবে না, ঘরেই থাকবে। আবার সন্ধ্যার সময় ঠিক কুয়াশা পড়ছে, শিশির পড়ছে, সন্ধ্যার আগে ঘরে ফিরে আসুন। বাচ্চারা খেলাধুলা করছে, সন্ধ্যার আগে তার বাপ্পার মানে উচিত হবে ঘরে নিয়ে আসা। আরেকটা হচ্ছে যেসব শিশুদের শ্বাসকষ্ট আছে, আমি করি কি 5 মাস পর পর সেই শিশুদেরকে মানে কৃমিনাশক ওষুধ দিই। কারণ কৃমির জীবন চক্রের একটা অংশে সে কিন্তু ফুসফুস অতিক্রম করে, সেজন্য তখন একদম টিপিক্যাল শ্বাসকষ্ট নিয়ে দেখা যাচ্ছে। এই জন্য কৃমি ওষুধ শিশুদের ক্ষেত্রে দেখা যায় বেশ ভালো হয়ে গেছে শিশু। আবার অনেক শিশু করে কি পয়সা গিলে ফেলে বা একটু বিচি, সে ফুসফুসের শ্বাসটা নিতে চলে গেছে, তীব্র শ্বাসকষ্ট তার শুরু হয়ে গেছে। এক্সরে করলে দেখা যায়, বা হিস্ট্রি যদি দেন দেখবেন বাচ্চা কিছু গিলেছে কিনা, গিলে ফেললে তো কিছু করার নেই, এক্সরে করে দেখবেন। এবং শ্বাসকষ্ট যে হচ্ছে ওই ফুসফুস, যেই ফুসফুসে ভিতরে গেছে শ্বাসটা নিতে, সেখানে শুধু এই রংকাইটা পাওয়া যাচ্ছে, অন্য ফুসফুসে পাওয়া যাচ্ছে। এক্সরে করলে দেখবেন টিপিক্যাল একটা হয়তো কয়েন বা একটা মার্বেল ঢুকে আছে। সঙ্গে সঙ্গে যদি বক্ষবিধি হাসপাতালে আপনি নিয়ে যান, বা সঙ্গে আমরা ব্রঙ্কোস্কোপি করে ওইটাকে বের করে দিতে পারি, না তো কিন্তু শিশুর মৃত্যু পর্যন্ত করতে পারে সাফোকেশন হয়ে। এগুলো খেয়াল রাখতে হয় যে শিশুর ঘরে থাকে, মানে যেগুলো পয়সা পরে থাকে, বোতাম পরে থাকে, মার্বেল পরে থাকে, এগুলো সব সরিয়ে রাখতে হবে। এবং স্যার এই সময় কিন্তু আমরা দেখি যে এক ধরনের ফুলের রেণু বা এটা আসলে বসন্তকালের দিকে, শীত যখন চলে যাবে, বসন্তকাল শুরু হবে, ফুল ফোটা শুরু করবে, তখন কিন্তু দেখা যাবে আবার নতুন করে শ্বাসকষ্টের মানে রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে, ফুলের পরাগ রেণু ছড়িয়ে বেড়াচ্ছে। যেমন সিঙ্গাপুরে কিন্তু অ্যাজমা রোগী ছিলই না, মালয়েশিয়া থেকে ফুলের পরাগ রেণু, মালয়েশিয়ার কাছাকাছি দেশ, মালয়েশিয়া থেকে ফুলের পরাগ রেণু গিয়ে সিঙ্গাপুরে দেখা যাচ্ছে। মালয়েশিয়া প্রচুর প্ল্যান্টেশন হয়েছে, ফুলের পরাগ রেণু গিয়ে ওখানে গিয়ে সিঙ্গাপুরের মানুষ এখন প্রচুর অ্যাজমাতে মানে ভুগছে। মানে বুঝতে হবে আসলে কার কিসে কি কারণে হচ্ছে সেটি। অ্যালার্জেনটা কি? অ্যালার্জেনটা কি হাউস ডাস্ট মাইট, নাকি গরুর মাংস, নাকি সাগর কলা? এক একজনের ক্ষেত্রে তো এক এক রকম অ্যালার্জি। অ্যালার্জেনটা বের করা যায়
ওই অ্যালার্জেনের বিরুদ্ধে যদি আপনি অ্যালার্জেন ডিটেক্টর বোধহয় আছে, অ্যালার্জি প্যানেল টেস্ট আছে, তবে সব সময় এটা মিলে না। যেমন আসছে আপনি দেখা যাচ্ছে যে টেস্ট করে দেখেছি আমরা যে গরুর মাংসে তার অ্যালার্জি করছে, কিন্তু সে হয়তো গরুর মাংস খেলে তার কোনো শ্বাসকষ্ট হচ্ছে না। আচ্ছা, আপনাদের ডাক্তার তো পড়েছেন ইন ভিট্রো ইন ভিভো বলে দুটো কথা আছে। দেখা যায় যে কালচারে এটা আসলে অথচ দেখা যাচ্ছে যে এটা হচ্ছে না। তো আসলে মানে রোগীকেই জাজ করতে হবে এটা কোনটাতে আবার অ্যালার্জি হয়। তবে ঘরে কার্পেট রাখা যাবে না, যাদের অ্যাজমা আছে তার যখন ঘর ঝাড় দেওয়া যাবে না, ঘরটা মুছে ফেলতে হবে, সে সময় সে বাইরে থাকবে। আর এবং অবশ্যই সমস্যা হলে চিকিৎসকের কাছে না গিয়ে যাওয়া যাবে না। ওই হোমিওপ্যাথি যে জড়িবুটি, অনেক জড়িবুটি কিন্তু এগুলো হয় একেবারে, ওই যে আপনি জানেন ব্যাঙের কলিজা পর্যন্ত খাওয়ানো হয়। খুবই দুঃখজনক। এগুলো করবেন না, দয়া করে চিকিৎসকের কাছে আসুন, বক্ষব্যাধি বিশেষজ্ঞের কাছে, সুন্দর সুন্দর চিকিৎসা ব্যবস্থা। তবে চিকিৎসককে ইনহেলারের প্রয়োগ বিধিটা শিখিয়ে দিতে হবে রোগীকে, না তো কিন্তু ইনহেলার যে এত কার্যকরী একটা চিকিৎসা, সেটা কিন্তু সেই সুফলটা রোগী পাবে না। অসংখ্য ধন্যবাদ। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানলাম আপনার কাছ থেকে। শীতকালীন শ্বাসকষ্ট নিয়ে নিশ্চয়ই রোগী যারা আছেন বা সাধারণ মানুষ যারা আছেন তারা উপকৃত হয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং মাই টিভির দর্শকদের জন্য রইল শীতকালীন শুভেচ্ছা। দর্শক, মাই হেলথের আজ এ পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ, এবং অবশ্যই মাই টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।